সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর বিশেষ আয়োজন সামাজিক সুবিচার ও গ্রাম আদালতের প্রথম পর্বে। পাপিয়া আছি আপনাদের সাথে। আজ কথা বলবো নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা বিষয়ে। আমার সাথে আছেন দুজন সম্মানিত অতিথি। সম্মানিত অতিথি উপস্থিত আছেন জনাব আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, এবং নাসিমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সমাজসেবক, হাতিয়া নোয়াখালী। আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি পাপিয়া আপাকে অসংখ্য ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপের এই আয়োজনে আমরা মানুষের জন্য কিছু বলার জন্য আমাদেরকে যে আহ্বান করছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। প্রিয় শ্রোতা এবং দর্শক, গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ জনপদে ন্যায় বিচারের ভিত শক্তিশালী করতে পারে গ্রাম আদালত। ইউনিয়ন পর্যায়ের এই বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা জেলা আদালতে মামলা চাপ কমিয়ে গোটা বিচার ব্যবস্থায় গতিশীলতা এনেছে। প্রিয় শ্রোতা, আজকের বিশেষ টকশোর বিষয় নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা। এসব ক্ষেত্রে দ্রুত, স্থানীয় ও স্বল্প খরচে বিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। প্রকল্পের আয়োজনে নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত। অনুষ্ঠান প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার। ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ, এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। নারী, পুরুষ ও সকল আর্থসামাজিক শ্রেণীর ব্যক্তি গ্রাম আদালতে মামলা দাখিল করতে পারবেন। গ্রাম আদালত সবসময় চেষ্টা করে মামলা আবেদন দাখিল করা থেকে শুরু করে সমন জারি, শুনানি পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার প্রতিটি ধাপে নারী, পুরুষ এবং সামাজিক ও আর্থিক অবস্থাভেদে কোনো রকম বৈষম্য না করে যাবতীয় কার্যাবলী এমনভাবে সম্পন্ন করতে যাতে করে নারী পুরুষ প্রত্যেকেই হয়রানিমুক্তভাবে সম্মান ও মর্যাদার সাথে গ্রাম আদালতের বিরোধ নিষ্পত্তির সেবা লাভ করতে পারে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিওর ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এ। সেখানে পোস্টে আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এবারে আপনাদের কাছেই চলে যাচ্ছি। আমি প্রথমে জনাব আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়, আপনার কাছে জানতে চাচ্ছি গ্রাম আদালত কি এবং এই আদালত কিভাবে এবং কাদের নিয়ে গঠিত হয়। ধন্যবাদ পাপিয়া আপাকে সুন্দর প্রশ্ন করার জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি শুনছেন। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানি এবং ফৌজদারি বিরোধ ও বিবাদের দ্রুত, সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য যে আদালত গঠিত হয় সেটা হচ্ছে গ্রাম আদালত। আর গ্রাম আদালত গঠিত হয় হচ্ছে ইউনিয়ন পরিষদে। গ্রাম আদালতের একটি এজলাস আছে, সেই এজলাসে হচ্ছে মোট ৫ জন নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। এর মধ্যে হচ্ছে একজন চেয়ারম্যান, 2 জন ইউনিয়ন পরিষদের
ইউপি সদস্য, আর 2জন হচ্ছে আবেদনকারী এবং প্রতিবাদী, যেটাকে আমরা বাদী বিবাদী বলি জি অন্য আদালতের ইয়েতে। কিন্তু গ্রাম আদালতে হচ্ছে এটা আবেদনকারী, আমরা যাদেরকে বাদী বলি সেটা হচ্ছে আবেদনকারী, আর বিবাদী যেটা সেটা হচ্ছে প্রতিবাদী। এই 2জনের পক্ষে 2জন মনোনীত ব্যক্তি সহ মোট 5জন নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। জি তবে আবেদনকারী বা প্রতিবাদী কোনো নারী হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে অবশ্যই প্যানেলে একজন নারী সদস্য রাখতে হবে। জি। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, গ্রাম আদালত কোথায় বসে এবং গ্রাম আদালতের মাধ্যমে কতদিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হয়? গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে বসে। জি যেই ইউনিয়নে ঘটনাটা ঘটে সেই ইউনিয়নে হচ্ছে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হয়। এই এই- এই আদালত হচ্ছে প্রতি বুধবার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের একটা এজলাস আছে, সেই এজলাসে বসে বিচার প্রক্রিয়া পরিচালনা করে। জি তবে প্যানেল সদস্যগণ গ্রাম আদালতের কোনো মামলা তদন্তের বিষয়ে যদি উপযুক্ত মনে করে, সেই ক্ষেত্রে হচ্ছে বিবাদের কোনো বিষয়ে অবগত হওয়ার জন্য স্থানীয়ভাবে পরিদর্শন করতে পারে। মানে এটার প্যানেল সদস্যরা মানে যদি মনে করে যে তাদের এই মামলাটার বিষয়ে তাদের বাস্তবে ওটা পরিদর্শন করা উচিত, তখন সশরীরে তারা এই বিষয়টি পরিদর্শন করে এটার পরবর্তীতে হচ্ছে রায় প্রদান করতে পারে। গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভবনে এজলাস ব্যবহারপূর্বক গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হয়। তবে গ্রাম আদালত প্যানেল উপযুক্ত মনে করলে মামলার যে কোনো পর্যায়ে বিবাদের কোনো বিষয় অবগত হওয়ার জন্য স্থানীয়ভাবে পরিদর্শন করতে পারে। আর আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে গ্রাম আদালতের মামলা কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়। জি গ্রাম আদালতে হচ্ছে যদি কোনো মামলার শুনানি কার্যক্রম শুরু হয়, সেই কার্যক্রম শুরু হওয়ার 90 দিনের মধ্যে অনধিক গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি করতে পারে। তবে এই ক্ষেত্রে যদি দেশে কোনো দুর্যোগ অথবা কোনো ধরনের ঘটনা ঘটে থাকে যেটা আদালত কার্যক্রমকে ব্যাহত করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আরও 30 দিন এটা হিসাবে মোট 120 দিনের মধ্যে ওই মামলাটি নিষ্পত্তি করতে পারে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। তবে এখন এই মুহূর্তে আমরা নাসিমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সমাজসেবক, আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম আদালতে মামলা পরিচালনার জন্য কীরকম খরচ হয় এ বিষয়ে যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন বা দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন। আসলে পাপি আপা এবং রেডিও সাগরদ্বীপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের এই সাগরদ্বীপের শ্রোতা যারা শুনছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে যে আমার আশরাফ ভাই এতক্ষণ বলছে যে এখানে কমিটি কেমনি গঠন করা হয়, আবার কোন কোনভাবে ওখানে এই বিচার সালিশ করা হয়। এখানে একটা বিষয় হলো, এখানে দুই ধরনের মামলা পরিচালনা করে থাকে গ্রাম আদালত। 2 ধরনের মামলা পরিচালনা করে থাকে, একটা হলো দেওয়ানি মামলা আর একটা হলো ফৌজদারি মামলা। আর এই যে এই দেওয়ানি এবং মামলা এবং ফৌজদারি মামলা, আমাদের অনেক সময় মহিলারা পুরুষেরা বলে আমরা এত টাকা দিই, কিন্তু এখানে গ্রাম আদালত অতি কম মূল্যে মাত্র 20 টাকা। আচ্ছা সেটা হলো এই দেওয়ানি মামলা মাত্র 20 টাকা ফিস দিয়ে দেওয়ানি মামলার আবেদন করা যায়। আরো সহজ ফৌজদারি মামলা শুধুমাত্র 10 টাকা ফি দিয়ে মামলা করা যায়। আর আরো একটা জিনিস, এছাড়া মনে করেন এই যে আদালত হতে প্রেরিত যে মামলা যারা ওই যে আদালতে যারা মামলা করে, সে আদালত থেকে প্রেরণ করা যদি হয় গ্রাম আদালতে, তাইলে সেখানে কোনো ফি দেওয়া লাগে না। এটাই হলো দেওয়ানি এবং ফৌজদারি মামলার খরচ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আশা করি আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন তারা অবশ্যই বুঝতে পেরেছে। আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিদ্যমান কি কি চ্যালেঞ্জ রয়েছে? অসংখ্য ধন্যবাদ। আসলেই আমরা ভাবি একরকম, আবার হয়ে যায় অন্যরকম, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। বিশেষ করে হলো গ্রাম আদালতে সেবা গ্রহণ করার জন্য বিশেষ করে নারী
জি নারী এবং পিছিয়ে পড়া পুরুষ এবং নারী উভয়ই যেমন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা সে সম্পর্কে তারা বুঝেই না, তারা জি। জানেই না জানেন না। যে আসলে এই গ্রাম আদালত কি কি সেবা দিয়ে থাকে, আবার কোনভাবে কতদিনের মধ্যে, যেমন আশরাফ ভাই সুন্দর করে বলছে যে 90 দিনের মধ্যে এই ইয়াটার আদালতের আদালতের কার্যক্রম কার্যক্রম সম্পূর্ণ সম্পন্ন হয়। জি। আর এখন যদি কোনো কোনো ক্ষেত্রে আরো আরো 30 দিন মানে 120 দিন 20 দিন পর্যন্ত করতে পারে। আর আরো একটা হলো গ্রাম আদালতের সেবায় গঠন প্রক্রিয়া সম্পর্কেও জানাশোনার ঘাটতি। জি তারা তারা আসলে কোথায় যাবে, মানে কোন কোন বিষয়ে যাবে, জি মানে ফৌজদারি মামলায় কোন কোন ধরনের বিষয় হয়, আবার দেওয়ানি মামলায় কোন ধরনের এই বিষয় হয়, জি এইগুলা জানাশোনা থাকলে তারা অবশ্যই, বিশেষ করে গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে বিদ্যমান চ্যালেঞ্জ সেটা জি। হলো গ্রাম আদালতের এই সেবা সম্পর্কে জনগোষ্ঠী কোনো তথ্যই জানে না। জি মানে আর একটা হলো তারা কি কি ধরনের সেবা দেয়, কি কি ধরনের সেবা এখানে সম্পন্ন করে এই জি। সম্পর্কে তাদের জানার সচেতনতার অভাব। অভাব রয়েছে। জি তারপর হলো নারী এবং প্রতিবন্ধী অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আহ, পরিবহন ব্যবস্থাও নাই। নাই। মানে জি গ্রামগঞ্জে গ্রামে কোথায় ইউনিয়ন পরিষদ আর কোথায় অত দূরের এরিয়া, জি জি এখানে আসলে একজন প্রতিবন্ধী একটা গাড়িতে যাওয়ার মতো সেরকম ব্যবস্থাও নাই। থাকে না। আর বিশেষ করে নারীদের একটা কর্নার, এই যে গর্ভবতী হোক অথবা প্রতিবন্ধী হোক, জি একটা কর্নার যদি থাকে, একটা বিশ্রামাগার যদি থাকে, তাইলে এই বিশ্রামাগার কোনো ইউনিয়ন পরিষদও নাই। নাই। জি এটার একটা ঘাটতি। আর একটা হলো পরিবারের বাইরে নারীদের যে বিচার, মানে ইয়ার জন্য আমাদের সমাজ পথে পথে বাধা দেয়, জি বিশেষ জি করে জি ধর্মীয়ভাবে ইয়ে করে, আবার ওই যে পারিবারিকভাবে সামাজিকভাবে তাদেরকে অনুৎসাহিত করা হয়। জি মানে যে এই তুমি এখানে যাই তোমার মান সম্মান নষ্ট করবে নাকি, জি এই ভয়ে নারীরা আসলে এক পা আগাইতে পারে না। পারে না। আর একটা হলো এই যে মানে ইয়ের অভাব, এই যে নিরাপত্তা বোধের অভাব। জি মনে করেন যেই পক্ষের সাথে আমি যে মামলা দায়ের করছি সেই পক্ষ যদি আমার আঘাত হানে বা সেটাই। ইয়েতে যদি জি বাধা দেয়, আমার নিজের নিরাপত্তা তো নাই। জি এই জন্য এই নিরাপত্তা বোধের অভাবের কারণে আসলে গ্রাম আদালতে ওরা মানে মন চাইলেও যেতে পারে না। যেতে পারে না। তারপর আরেকটা হলো এই যে নারীরা যে একটা নিরাপদে একটা নিরাপদ কোণার জায়গায় বসবে বসবে। এই জি সেটাই। আর একটা হলো এই যে ইউনিয়ন পরিষদের ইয়েগুলোতে যে সেবা প্রদানকারী, আসলে অনেক সে চেয়ারম্যান চেয়ারে বই তার জি আচার ব্যবহার, জি মানে তাদের যে সদিচ্ছা, জি এদের সদিচ্ছার অভাব, তারপর হলো শব্দ চয়নের যে ঘাটতি, তারপর সহনশীলতা, সম্মানের অভাব, সামাজিক এবং ধর্মীয়ভাবে বাধাগ্রস্ত হয়। জি এই জন্য তারা মানে ওদের ওদের মনে চায় যে গ্রাম আদালত থেকে ওরা জি সুরক্ষা পাবে, সুচিকিৎসা ইয়া পাবে, সেবা পাবে, কিন্তু আসলে মন চাইলেও ওরা এই চ্যালেঞ্জগুলির কারণে ওরা যেতে পারে যেতে না। পারে না। আর একটা হলো সঠিক নিরপেক্ষ বিচার পাওয়ার বিষয়ও তাদের জন্য সংশয়। কারণ জি চেয়ারম্যানেরা মেম্বারেরা অনেক সময় মনে করে এতে কোন দল করছে, এতে কারে ভোট দিছে, জি এতে জি কোন রাজনীতির প্রক্রিয়ায় আবার ইয়া, এই জন্য এখানেও তাদের একটা সংশয়ের কারণে আসলে ওরা সালিশ করবে অথবা করবে না, আমার বিচারে ওখানে পাবো কি পাবো না, ওরা এই দ্বিধাদ্বন্দ্ব, ওরা এইটুকু চ্যালেঞ্জ ওরা, এতটুকু তাদের মনে থাকে হ্যাঁ, অনেক এই সময়। জন্য জি পিছিয়ে জনগোষ্ঠীর হয়রানির শিকার এবং অসম্মানের আশঙ্কার কারণে তারা কিন্তু আসলে গ্রাম জি আদালত এইটা কিন্তু তাদের জন্য এই ছোট্ট ছোট্ট করে এগুলো কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এটা এটা অনেক গ্রামের যারা প্রত্যন্ত গ্রামের নারী তারা মনে করে, কিন্তু হ্যাঁ গ্রাম আদালত আমরা যতটুকু জেনেছি যে নিরপেক্ষ বিচার সুষ্ঠু বিচার করে থাকে। ওরা ওদের সংখ্যায় ওদের চ্যালেঞ্জ, ওরা আগে জি গেলেই না গেলে দেখবে, হ্যাঁ মানে বাস্তবতা হলে এক কিসিম, কল্পনা হলো অন্য কল্পনা হচ্ছে কিসিম। অন্য কিছু। জি কল্পনার জগতে অনেক কিছু করা যায়, সেখানে বাধা ধরার কোনো ইয়ে নেই, কিন্তু বাস্তবতা হলে ভিন্ন, ভিন্ন। ভালোও হইতে পারে আবার এরকম টুকিটাকি হ্যাঁ, হইতেও ওই পারে। এই জিনিসগুলো তাদের সবসময় শঙ্কা থাকে হ্যাঁ আর কি। থাকে। জি জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার ঘটনমূলক উত্তরের জন্য। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। আমাদের কাছে অনেকগুলো SMS এসেছে। মহিমা শূন্যচর থেকে জানতে চেয়েছেন গ্রাম আদালতের বিচার কোথায় বসে, মাসে কয়দিন বসে? আশরাফুদ্দিন আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ শ্রোতাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। গ্রাম আদালত বসে হচ্ছে ইউনিয়ন পরিষদে। যেই ইউনিয়নে ঘটনাটা ঘটে সেই ইউনিয়ন পরিষদে মামলাটা দায়ের করবে,
জি এখন ঘটনা যদি মনে করেন বুড়িচ্ছর ইউনিয়ন পরিষদে একটা ঘটনা ঘটলো, জি সেই ঘটনার জন্য বুড়িচ্ছর ইউনিয়ন পরিষদে মামলা দায়ের করবে। ওখানে আমাদের ইউনিয়ন পরিষদের সচিব আছেন, ওনার কাছে যে উনি একটা ওখানে আমাদের নির্ধারিত ফরম্যাট আছে গ্রাম আদালতে, জি ওখানে ওটা দায়ের করবে। দায়ের করার পর ওই মামলাটা ইউপি সচিব হচ্ছে চেয়ারম্যানের কাছে দিবে। চেয়ারম্যান যদি মনে করে যে মামলাটি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত, তাইলে উনি এই মামলাটি গ্রহণ করবে। গ্রহণ জি করে মামলার স্লিপের মাধ্যমে হচ্ছে যিনি আবেদন করেছেন এই বিচারের জন্য তার জি কাছে অবহিত করবে, এবং যিনি প্রতিবাদী তাকে একটি সমনের মাধ্যমে আদালতে আসার উপস্থিত হওয়ার জন্য একটা সমন দিবে। জি আর এই মামলাটা প্রতি বুধবার হচ্ছে যে সপ্তাহে একদিন করে গ্রাম আদালত বসে। জি এভাবে হচ্ছে মাসে 4 দিন। তবে জি কোনো ইউনিয়নে যদি মামলার জট বেশি হয়ে যায় পরিমাণে, সেই ক্ষেত্রে হচ্ছে চেয়ারম্যান যদি মনে করে যে সপ্তাহে 2 দিন মামলা চালাবে, কোনো সমস্যা নাই, উনি চালাতে পারে। জি তবে নির্দিষ্ট দিন হিসাবে জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতি বুধবার একটা নির্ধারিত দিন করে দিছে। ওই দিনে হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদের এজলাসে বসে এই গ্রাম আদালতের কার্যক্রমটা পরিচালিত হয়। জি জি ধন্যবাদ সম্মানিত শ্রোতা মহিমা, আপনি আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। আপনার কাছে আরও একটি প্রশ্ন, অনেক SMS এসেছে একই প্রশ্ন, তবু আমি কয়েকজনের নাম বলছি। রিমু, সাথী, রহিমা, ওনারা একসাথেই শুনছেন আপনাদের এই অনুষ্ঠান। সোনাদিয়া থেকে তিনি জানতে চেয়েছেন, গ্রাম আদালতে হাতিয়া দ্বীপে যারা বসবাস করে নারীরা যদি গ্রাম আদালতে সহযোগিতা চেতে যায়, মানে চাওয়ার জন্য যায়, সেক্ষেত্রে তারা কার সহযোগিতা চাইতে পারে, কার কাছে যেতে পারে? ধন্যবাদ আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বিশেষ করে যারা প্রশ্নটা করেছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো। এখানে মূলত হচ্ছে যে যিনি যে ইউনিয়নে বসবাস করে, এবং আমি আগে বলেছি যেখানে ঘটনাটা ঘটে জি সেই ইউনিয়ন পরিষদের একজন গ্রাম আদালতের আগে কার্যক্রম পরিচালনা করার জন্য গ্রাম আদালত সহকারী ছিলেন, কিন্তু বর্তমানে হচ্ছে ওই দায়িত্বটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যিনি সচিব আছেন উনি জি দায়িত্ব পালন করেন। তো এরকম কোনো ঘটনা ঘটলে পরে অবশ্যই উনি ওই ইউনিয়ন পরিষদের সচিবের কাছে সচিবের যাবেন, কাছে। এবং ওখানে হচ্ছে যদি দেওয়ানি সংক্রান্ত হয় তাহলে 20 টাকা, আর ফৌজদারি মামলা হলে শুধুমাত্র 10 টাকা ফি দিয়ে হচ্ছে ওখানে আবেদন করতে পারবেন। জি আবেদনটা যদি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হয়, অর্থাৎ 3 জি লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই পরিশোধে গ্রাম আদালতের বিচার কার্যক্রম এর জন্য সে সুবিধা পাবে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনাকে, এবং আমাদের শ্রোতা যারা প্রশ্ন করেছেন তারা নিশ্চয়ই তাদের উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। সম্মানিত অতিথি নাসিমা খানম, আপনার কাছে আমরা আবার ফিরে এসেছি। আপনার কাছে আমাদের জানার ছিল চ্যালেঞ্জগুলো, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছিলেন যে নারীরা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয় গ্রাম আদালতে বিচার চাওয়ার জন্য। এখন আপনার কাছে আমরা জানতে চাচ্ছি চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কীভাবে গ্রাম আদালত আরও কার্যকর হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসলে এটার সংখ্যা জনগণের মনেও। জি আসলে ওরা যে কাল্পনিকভাবে চিন্তা করে এটা হইতে পারে, এটা জি হইতে জি পারে, এটা হইতে পারে, যে আমাকে বাধা দিতে পারে। জি কিন্তু আসলে এই যে বিশেষ করে গ্রাম আদালতের যারা এই জনগোষ্ঠীকে, বিশেষ করে জি স্কুল, মাদ্রাসা, জি জি তারপরে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে অনেক সময় গণ্যমান্য স্থানীয়ভাবে যারা বিচার সালিশ করে তাদের মানে স্টেক হোল্ডারদের, বিশেষ জি করে যারা মুরব্বী, জি মানে ওই গ্রামের প্রতিনিধি বা ওই ইউনিয়নের যারা প্রতিনিধি, এখানে কোনো রাজনীতি ব্যক্তি নয়, যারা মানুষ সালিশ বিচার করে জি সমাজের, তাদের কাছে বিশেষ করে একটা উঠান সভা, কোনো কোনো সময় একটা উঠান সভা করা, যে আমরা বিশেষ করে এই সেবাগুলি দিয়ে থাকি, এই সেবা আপনারা হয়তো মনে করেন এরকম এরকম চ্যালেঞ্জ আছে। আচ্ছা এই জি চ্যালেঞ্জ যদি থাকে তাহলে এই চ্যালেঞ্জ আপনারা মনে করেন, কিন্তু জি আপনারা আগে বাস্তবে যান। আসলে এই সবখানে তো আর এরকম ঘটে না, কোনো না কোনো সময় ঠুমকা তো ঘটতেই পারে। জি তো সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর ও মেম্বারেরা তো খারাপ নয়। খারাপ না। জি ওরা ওখানে যাইয়া আশঙ্কা করি লাভ নাই, বাস্তবতা হলো ভিন্ন। জি তারা ওখানে যাইয়া যদি এই মানুষের সাথে কাউন্সিলিং করে, আলোচনা করে এই তথ্যটা ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তাইলে ওরাই নিজ উদ্যোগে
গ্রাম আদালতে যাবে এবং গ্রাম আদালতে মানে কোন জায়গায় কি ফি দিতে হয়, কোন কোন বিষয়ে কোন কোন মামলা করতে, দেওয়ানিতে কি ধরনের বিষয়, আবার ফৌজদারিতে কি ধরনের বিষয়, এই বিষয়গুলি ওদের কাছ থেকে ওদের এই প্রচারণাটা আরো বেশি বাড়াতে হবে। তথ্যটা তাদের মধ্যে দিয়ে দিলে তারা ধারণ করবে, তারা লালন করবে, তারা পালন করবে। রাইট। এই তাতে এই সমস্যাগুলো আমরা চ্যালেঞ্জ হয়তো মনে করি, চ্যালেঞ্জ 100 ভাগের মধ্যে 20% হইতেই পারে, কিন্তু এই 20%-এর জন্য তো আমরা 100% তো আর গ্রাম আদালতে যাব না, এটা তো হয় না। এই জন্য আমরা আগে যাই, আমরা আগে গ্রাম আদালত সম্পর্কে জানি, এই তথ্যটা ওদেরকে জানাই, এই বিশেষ করে সভা সমিতি, তারপরে স্কুল প্রতিষ্ঠান, তারপরে গ্রামের গণ্যমান্য যারা, তাদেরকে এই বার্তাটা দেই গ্রাম আদালত সম্পর্কে, তাহলে তারা অবশ্যই সহযোগিতা গ্রাম আদালত করার জন্য আগ্রহী, আবার যারা পাওয়ার জন্য আগ্রহী, এই দুইয়ের মধ্যে সংযোগ হলে আমরা একটা নির্দিষ্ট গোল গেমে বুঝতে পারবো। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন। আমরা আবারও জনাব আশরাফুদ্দিন আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনার কাছে জানার ছিল, গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কি ব্যবস্থা আছে? গ্রাম আদালতে হচ্ছে আসলে নারীদের জন্য অনেক ধরনের বর্তমানে সুবিধা রাখা হয়েছে আইনে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা জানেন যে 2024 সালে একটা নতুন আইন পাশ করা হয়েছে, সেটা ছিল স্ত্রীর ভরণ পোষণ বকেয়া। এগুলো হচ্ছিল একসময় আদালতে যেতে, এখন হচ্ছে গ্রাম আদালতে এই মামলা করতে পারবে একজন নারী তার ভরণ পোষণের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা তার জন্য সুবিধা আছে। যারা পিছিয়ে পড়া আমাদের নারী আছে, যারা বিভিন্ন জনগোষ্ঠীর, তারা হচ্ছে গ্রাম আদালতের মাধ্যমে হচ্ছে এই ভরণ পোষণ আদায়ের জন্য, ঘর পোষণের জন্য সে মামলা করতে পারবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ইয়েতে হচ্ছে যে আমরা দেখছি যে আগে নারীদেরকে অসম্মান করা হতো, কিন্তু গ্রাম আদালতে হচ্ছে যে প্রত্যেকটা, সে যে ধর্মের হোক না কেন, সেখানে নারীর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আইনে বলা আছে। এবং সেই জন্য আমরা চেয়ারম্যান, মেম্বার এবং বিচারিক প্যানেলে যারা থাকে তাদেরকেও এ বিষয়ে সবসময় মোটিভেশন করতেছি যে একজন নারী, তাকে যেন কখনো অসম্মান বা অপমান বোধ না হতে হয় এই জায়গায় এসে, সে যেন সঠিক বিচারটা পায়, সেদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। এবং বিশেষ করে নারীর কথা বলার যে সুযোগটা, সেটা বলার জন্য আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই বিষয়টাও আমরা পর্যবেক্ষণে দেখেছি যে এই বিষয়গুলো ওনারা খেয়াল রেখে হচ্ছে গ্রাম আদালতে মামলা পরিচালনা করে। সেই ক্ষেত্রে নারীদের জন্য একটা বড় সুযোগ। তারপর হচ্ছে এখানে যারা গর্ভবতী বা দুগ্ধদানকারী মা আছেন, তারা এখানে আসলে পরে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে কর্নার, সেখানে বসে সে বাচ্চাকে দুগ্ধদান করাইতে পারবে। পাশাপাশি তার যদি ওই যে বিশ্রামের কথা বলা আছে, সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করেছি। সেই জায়গাটাতে এখানে বিচার চাইতে আসলে পরে কোনো নারী সে এখানে খুব সুবিধা মতো তার বিচারটা এখানে পেতে পারে, সেই ব্যবস্থা এখানে আছে। পাশাপাশি হচ্ছে যে গ্রাম আদালতের এই যে ভরণ পোষণ সংক্রান্ত যে মামলাগুলো আছে, যে এই মামলার জন্য আগে আপনার যখন কোর্টে মামলা করতে যাইতেন, উচ্চ আদালতে মামলা করতে যেতেন, সেখানে অনেক ধরনের খরচপাতি লাগতো, কিন্তু এখানে মাত্র 20 টাকা, মানে ভরণ পোষণের দেওয়ানি মামলা, সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 20 টাকা ফি দিয়ে সে নিজের কথা নিজে বলেই খুব অল্প সময়ের মাধ্যমে তার এই ভরণ পোষণটা আদায় করতে পারে। এটা একটা তাদের জন্য সুবিধা আছে। পাশাপাশি হচ্ছে আমরা বিচারিক প্যানেলের কথা বলছি, যে সেখানে যদি একজন নারী বিচার প্রার্থী হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন নারী ওই বিচারিক প্যানেলে থাকবে, যেন নারী থাকলে পরে তার পরিবেশটা অনুকূলে থাকবে, সে অনায়াসে তার কথাগুলো ওই আদালতে বলতে পারবে। এটা একটা তাদের জন্য সুবিধা আছে। এছাড়াও প্রতিবন্ধী বা ওই যে আমাদের দেশে যারা বিভিন্ন পেশার মানুষ আছে, জেলে, কামার, কুমার, মেথর, এদেরকে সামাজিকভাবে অনেকে হেয় করে বিভিন্ন জায়গায়, কিন্তু গ্রাম আদালত এদের জন্য বলা আছে যে এরকম যে কোনো ধরনের ধর্ম, তারপর গোত্র বা বর্ণভেদ, এসে যে আসুক না কেন, সে এখানে সম্মানের সহিত তার বিচারটা এখানে পাবে এবং সম্মানের সহিত সেই এই ন্যায় বিচার পাবে এখানে। এই জায়গাগুলি নিশ্চিত করার জন্য আমরা চাচ্ছি যে এটা যদি নিশ্চিত হয়, তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর এই বিশেষ ব্যবস্থাটা অন্তত গ্রাম আদালতে আছে, অন্য কোথাও না থাকলে আমরা জানি না। তবে গ্রাম আদালত এগুলিকে খুব বেশি প্রাধান্য দিয়ে হচ্ছে এই জনগোষ্ঠীটা যেন বিচার পায় এবং কেউ যেন এখানে অসম্মান বোধ না হয়, সেদিকে সবসময় দৃষ্টি থাকবে এবং আছে। তারপরে হচ্ছে আপনার
নারীদের জন্য যে ইয়ে হয়, যে কোনো নারী যদি অসুস্থ হয় শারীরিকভাবে, সেই ক্ষেত্রে হচ্ছে তার তার পরিবর্তে হচ্ছে তার একজন ওখানে এসে প্রতিনিধি, সে প্রতিনিধিত্ব করতে পারবে যদি গুরুতর অসুস্থ হয়। সেই ধরনের একটা বিশেষ সুবিধা এখানে গ্রাম আদালত আইনে আছে। এর পাশাপাশিও যদি প্রতিবাদী কোনো শক্তিশালী হয়, যে নারীর একটা মামলা হলো যে প্রতিবাদী খুব স্ট্রং, সেই ক্ষেত্রে হচ্ছে আগে গ্রাম আদালতে ছিল না, এখন বলা আছে যে একতরফা রায়। সেটা হচ্ছে যে একজনের বিরুদ্ধে মামলাটা হলো, দেখা গেল যে প্রতিবাদীকে বারবার সমন দেওয়ার পরেও সে আসলো না, কমপক্ষে 3টা সমন দিবে, সমন দেওয়ার পর যদি উনি না আসে তাহলে হচ্ছে মামলাটার একতরফা রায় দিয়ে দিবে। এই ক্ষেত্রে আবার সদস্য মনোনয়নের ক্ষেত্রে সেম, যদি সে সদস্য মনোনয়নও দিল না, কিন্তু যিনি আবেদনকারী সে 2জন সদস্য মনোনয়ন এখানে দিল, তাহলে ওরা 2জন আর চেয়ারম্যান মোট 3জনে মিলে হচ্ছে ওই মামলাটার রায়টা দিয়ে দিতে পারবে। তবে অবশ্যই 3বার মানে প্রতিবাদীকে সমন দিতে হবে। এক্ষেত্রে যদি টাকা পয়সাও যদি হয়ে থাকে যে সে টাকা পয়সা দেয় না, তাহলে আদালতে হচ্ছে যে তার মালামালগুলো ক্রোক করার জন্য একটা সুবিধা আছে। সেটা যদি ক্রোক করতে না পারে তাহলে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার বরাবর হচ্ছে সার্টিফিকেট মামলা করে তার ওই যে ন্যায্য পাওনাটা, সে পাওনাটা আদায় করার জন্য একটা সুবিধা এখানে গ্রাম আদালতে আছে। এক্ষেত্রেও নারীরা যদি হয়ে থাকে সে তাহলে এই সুবিধাটা পাবে, এটা একটা বিশেষ ব্যবস্থা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সম্মানিত অতিথি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাই দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং শ্রোতা এবং দর্শক যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গ্রাম আদালতের ফলে স্থানীয় পর্যায়ে নারীসহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারের পথ সুগম হবে এবং বিচার প্রক্রিয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের সক্রিয়করণে কমিউনিটি, পরিবার, স্থানীয় সরকার ও বিচার ব্যবস্থার যৌথ প্রচেষ্টা প্রয়োজন। গ্রাম আদালত এই প্রচেষ্টার একটি শক্তিশালী হাতিয়ার যদি আমরা সবাই সচেতন হই এবং এটি সক্রিয়ভাবে ব্যবহার করি। আমরা আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।